তুমি কে যে এই সরকারের সফলতার 50% দায় অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে? দায়িত্বশীল পদে থেকে কেউ কি বলতে পারে 1 মাসের মধ্যে বিচার বলে বাংলাদেশের দুর্নীতিতে টপ মোস্ট পেশা দুটো কোনটা? দেখলাম 1 নম্বরে আছে রাজনীতিবিদদের নাম, 2 নম্বরে আছে আমলাদের নাম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে যে কোনো বিবেকবান মানুষের গা শিরে উঠবে, রক্ত গরম হয়ে যাবে। সম্প্রতি ব্যারিস্টার রুমিন ফারহানা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে মিরপুর শিশু রামিসা হত্যাকাণ্ড, মাদ্রাসা বলাৎকার এবং মব জাস্টিস নিয়ে জাতীয় সংসদ ও গণমাধ্যমে অত্যন্ত বিস্ফোরক কিছু বক্তব্য দিয়েছেন। তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় ধার করিয়েছেন কিছু কঠিন প্রশ্ন নিয়ে। চলুন ওনার সেই বক্তব্যটা আমরা একসাথে দেখি এবং এটা নিয়ে কিছু কথা বলি। তার বক্তব্যটা 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, 47 জন মৃত্যুবরণ করেছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শুধু রামিসার বাসায় গেছেন, আমরা এটাকে সাধুবাদ জানাই। এবং উনি সেই সঙ্গে এটাও বলছেন 1 মাসের মধ্যে বিচার কার্য সম্পন্ন হবে। উনি কি বিচারক? উনি কি বিচার বিভাগ? এমনকি বিচার বিভাগও কি বলতে পারে কতদিনে ট্রায়াল কমপ্লিট হবে? আপনি বলতে পারি আমরা 1 মাসের মধ্যে বিচার চাই, আমরা কালকের মধ্যে বিচার চাই, আমরা আম জনতা আমরা বলতে পারি। কিন্তু দায়িত্বশীল পদে থেকে কেউ কি বলতে পারে 1 মাসের মধ্যে বিচার হবে? ভাইরে ভাই, বুকটা ফেটে যায় যখন শুনিয়া একটা 8 বছরের শিশু রামিসা আক্তার নিজের ঘরের পাশে ভেড়াটায় দর্শনের শিকার হয়ে গলা কেটে খুন হয়। রুমিন ফারহানা এখানে একদম কলিজায় আঘাত করা প্রশ্নটা তুলেছেন। নিজের ঘরে যদি আমাদের সন্তানরা নিরাপদ না থাকে তবে তারা যাবে কোথায়? আমাদের দেশের মা বোনেরা ও শিশুরা আজ কোথায় নিরাপদ? প্রশাসন এসে বলে আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এই জঘন্য অপরাধীর কি দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে? এই খুনিদের ফাস্ট ট্র্যাক করতে বিচার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া উচিত, যাতে আর কোনো রামিসাকে এইভাবে মরতে না হয়। এবার আসেন সংসদ সদস্য রুমিন ফারহানা স্বরাষ্ট্রমন্ত্রীকে কিভাবে ধরে দিলেন সেই ক্লিপটি আমরা দেখব। মাননীয় স্পিকার, কেন যেন অপ্রিয় বিষয়গুলো আমার ভাগেই আসে। গতকাল টিআইবি একটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বলা হচ্ছে সরকারের 100 দিনে 605টি খুন। আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু আমি সামনে তাকিয়ে দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। ক্লিয়ার করা তার অনুপস্থিতিতেই বলি, সরকারের প্রথম 100 দিনে দেশে হত্যা, অপহরণ সহ অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই সময় দেশে 605টি খুন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। প্রতিবেদনে দেওয়া পরিসংখ্যানে দেখা যায় মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। এই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি, চুরির ঘটনা 2214টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল 3496টি। আলোচিত সময় ধর্ষণের শিকার হয়েছে 78 থেকে 102 জন, গণধর্ষণের শিকার 30 থেকে 36 এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 49 থেকে 71 জন। মাননীয় স্পিকার, আমাদের এই পরিসংখ্যান স্পষ্ট করে দেয় বাংলাদেশে গত 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি। আমি বলছিলাম যে এই সরকারের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা এই দুটো বিষয়ে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের উপরে নির্ভর করবে 50% এবং বাকি 50% অন্যান্য মন্ত্রণালয়ের উপরে, যে এই সরকারটি কতটুকু সফল বা ব্যর্থ হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে আমার পক্ষে সহজ হতো আরো স্পষ্ট করে বলা যে এই সরকারের সফলতার 50% দায় অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে। এই জায়গাটা খেয়াল করছেন রুমিন ফারহানা কত বড় একটা সত্য কথা বললেন। দেশের বিভিন্ন জায়গায় এখন মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রশাসন ভার আশ্বাস দিচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু মানুষ এখন আইন নিজের হাতে তুলে নিচ্ছে, কারণ আইনের শাসনের উপর মানুষের ভরসা কমে গেছে। সবচেয়ে বড় ভয়ের ব্যাপার হলো কিছু অপরাধী এক শ্রেণীর ভুয়া রাজনৈতিক স্লোগান ভাব ভুয়া পরিচয় ব্যবহার করে পার পেয়ে যাওয়ার চেষ্টা করেছে। রুমিন ফারহানা ঠিকই বলেছেন, অপরাধীর কোনো দল বা পরিচয় থাকতে পারে না। প্রশাসন যদি এই ভুয়া স্লোগানধারী অপরাধীর এখনই শক্ত হাতে দমন না করে তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়বে। এক্স্যাক্টলি বলা হোক আমি কোন কথা দিয়ে ধর্ম অবমাননা করেছি, তাহলে তো তারা বলাৎকারের বিরুদ্ধে দাঁড়াতো, তারা ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াতো, তারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতো, তারা শেখ হাসিনার গুমের বিরুদ্ধে দাঁড়াতো, তারা বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে দাঁড়াতো, তারা মানুষকে হেফাজতে নিয়ে নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতো, তারা ভিন্ন মত দমনের বিপক্ষে দাঁড়াতো, তারা কোনোদিন মাজার ভাঙতো না। পবিত্র কোরআন শরীফে তো বলা আছে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না। এক্স্যাক্টলি বলা হোক আমি কোন কথা দিয়ে ধর্ম অবমাননা করেছি। কেন জেনে শুনে সত্য গোপন করছো, তাই না? কোরআনে বলা আছে ভিন্ন মত তাদের মধ্যে হবে, আমার কাছে আসবে যেদিন আমি ফয়সালা করে দেব। ফয়সালা উনি করবেন, হু আর ইউ? তুমি কে ফয়সালা করার? তুমি কে কবর থেকে তুলে এনে পড়ি? কে?
আমার জবাব আমি আমার রবকে দেবো। ডোন্ট ডেয়ার টু আস্ক মি, আমি তোমাকে সেই জবাব দেবো না। তোমার জবাব তুমি দিবা, আমার জবাব আমি দিব। আর ভাবলি আমার লাইফের মোস্ট পজিটিভ দিক হচ্ছে আমার কেউ নাই, আছে মাত্র প্রাণ, কেবলমাত্র আমার জীবন, এবং এইটা প্রতিটা জীবিত আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা কবে যাবে, কখন যাবে, কিভাবে যাবে? এই যে মাদ্রাসায় বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের বলাৎকার বা যৌন নিরূপণের ঘটনাগুলো, এগুলো তো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া পছন্দকে নির্দেশ করে। একটা ধর্মীয় প্রতিষ্ঠানে বাবা মা তাদের সন্তানকে নিরাপদ মনে করে পাঠায়, সেখানে যখন এই ধরনের জঘন্য কাজ হয় আর বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যায়, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? কোনো ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হওয়া পর্যন্ত কেন আমাদের প্রশাসন নড়েচড়ে বসে না? রুমিন ফারহানার এই প্রতিবাদের সাথে আমি মনে করি এদেশের প্রতিটা নাগরিক একমত হবে। বন্ধুরা, ব্যারিস্টার রুমিন ফারহানা যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলো কোনো রাজনৈতিক দলের প্রশ্ন নয়, এগুলো আমাদের মতো সাধারণ মানুষের মনের কথা। আমরা একটা নিরাপদ সমাজ চাই, আমরা আমাদের বোন ও শিশুদের নিরাপদ চাই। রুমিন ফারহানার এই বক্তব্য এবং দেশের ওই পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন প্রশাসন এই অপরাধীদের দমনে সঠিক ভূমিকা রাখতে পারছে? আপনার মূল্যবান মতামত আমার অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমাকে সহযোগিতা করুন, এবং বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।